হেলমেট কই, হেলমেট কই। তখন বুঝতে পারলাম কক্সবাজার আমার জন্য থাকাটা নিরাপদ নয়। দেখি আগামীতে স্কুটার কেনা হয় নাকি। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আবার শুরু হলো আমার মোটর ব্লগিং। মাঝখানে অসুস্থ হয়ে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, বাসা থেকে একেবারে বের হতে পারছিলাম না। ব্লগিং করা তো অনেক দূরের ব্যাপার। যাই হোক, আস্তে আস্তে বের হচ্ছি এবং আবার নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এই গরমের সাথে, এই ওয়েদারের সাথে। ন্যারো রোডগুলোতে আসলে ওভারটেকিং করাটা খুব রিস্ক, খুব বুঝে শুনে ওভারটেকিং করতে হয়। আর যদি বাইকাররা এমনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে তাহলে জিনিসটা তো খুবই বিরক্তিকর। তারপরও এই বিরক্তি এড়িয়ে গিয়ে নিজেকে সেফভাবে ওভারটেকিং করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের এই কোনাপাড়া মানিকদার এই রোডটিতে প্রায় এলাকার বাইকাররা হেলমেট ছাড়া এখানে বাইক রাইড করে। আমি একটা ব্লগ করেছিলাম ঈদের পর ছাপড়ি টম ক্রুজ নিয়ে, সেখানে অনেক সাড়া পেয়েছি, অনেকেই আমাকে সাধুবাদ জানিয়েছে এবং সেই সাথে তার পরের দিনই এখানে ট্রাফিক পুলিশ আসছিল এবং গণহারে অনেক বাইকারকে মামলা দিয়েছিল। আসলে এছাড়া কি করার আছে? নিজের জীবনে গুরুত্ব যদি বাইকাররা না বুঝে, সেখানে আসলে কতটুকু আর মামলা দিয়ে তাদেরকে বোঝানো যাবে। তারপরেও ট্রাফিক পুলিশ চেষ্টা করে। কোনাপাড়া স্ট্যান্ডে প্রায় সময় ট্রাফিক পুলিশ বসে এবং প্রায় এখানে হেলমেটবিহীন বাইকারদেরকে মামলা দেয়, কিন্তু লোকাল স্থানীয় ক্ষমতাবান মানুষদের কারণে অনেক সময় মামলা দিতে পারে না। দেখেন, দেখেন, 3 জন 2 জন হেলমেট ছাড়া এক্সের বাইকার এখানে চলাচল করে। এমন না যে এই বাইকারগুলোদের বাসায় হেলমেট নাই, প্রত্যেকের বাসায় হেলমেট আছে, কিন্তু তারা হেলমেট পরে না। তারা মনে করে বিকালের এই টাইমটা তারা হেলমেট ছাড়াই নিরাপদ। আসলে যখন দুর্ঘটনা ঘটে তখন তারা বুঝতে পারে কত ধানে কত চাল। হেলমেট কই, হেলমেট কই, হেলমেট কই, হেলমেট ছাড়া যাবি, হেলমেট ছাড়া যাবি। হ্যাঁ, ভালো থাইস। হ্যাঁ, আর হেলমেট পরিস। হ্যাঁ, ঠিক আছে। তুই তো শুভ, ঠিক না? আমি এখন আমার পরিচিত যে সকল ছোট ভাইদেরকে পাই তাদেরকে এইভাবেই আনন্দ দিয়ে মজা দিয়ে বোঝানোর চেষ্টা করি হেলমেট পরে বাইক চালা। যাই হোক, শুভ অবশ্য নর্মালি হেলমেট পরে বাইক চালায়, কিন্তু ওই যে এখানে বিকালবেলা যারাই আসে তারা ভুলে যায় তাদের হেলমেট আছে এবং হেলমেটটা পরা উচিত। এই হচ্ছে অবস্থা। তো এখানে চমৎকার প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভাই কোথায়? ও আচ্ছা আচ্ছা। ওনারাই দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমরা বাইকার্স প্যারাডাইস আজকে মোটামুটি 9 বছর ধরে রামপুরা বাইকার প্যারাডাইস খুবই পরিচিত সুজুকি বাইকের শোরুম। আজ আবার সেখানে নতুন সার্ভিস সেন্টারের উদ্বোধন ছিল। বাইকার প্যারাডাইসের মালিক রাসেল ভাইকে দেখলাম খুব সুন্দরভাবে উদ্বোধনী বক্তব্য রাখছে। মূলত এখানে আসছি আমাদের তুহিন ভাইয়ের মেয়ের জামাই এর জন্য একটি বাইক কিনতে। তার আবার স্কুটার পছন্দ এবং সেটা সুজুকি 125cc। এর আগে অবশ্য রানার স্কুটার সে চালিয়েছে, কিন্তু রানের স্কুটারের তিক্ত অভিজ্ঞতার কারণে সেটা বেচে এখন সে চমৎকার সুজুকি অ্যাক্সেস 125cc বাইকটি ক্রয় করে। স্কুটারটি বেশ সুন্দর। জামাইয়ের স্কুটার কিনা দেখে আমারও স্কুটার কেনার শখ জেগে উঠেছে। দেখি আগামীতে স্কুটার কেনা হয় নাকি। বাইক কেনা শেষ, এখন আবার আমাদের চলে যাওয়ার পালা। সুজুকি অ্যাক্সেস 125 বাইকটি মূলত এফআই একটা ইঞ্জিন। আমি এর আগে কখনো চালাইনি, ইচ্ছা আছে স্কুটার চালাবো, তবে ভাবছি কোন ব্র্যান্ডের স্কুটার কিনবো। স্কুটার আসলে আমার ভালো লাগে, সিটি এলাকার মধ্যে স্কুটার চালিয়ে খুব মজা পাওয়া যায়, লং ট্যুরে মজা পাওয়া যায়। তবে ভাঙাচোরা রাস্তা হলে একটা বাইক যতটা মানে এফোর্ট নিতে পারে, আমার মনে হয় না একটা স্কুটার অতটা এফোর্ট নিতে পারে, কারণ স্কুটারের চাকাগুলো হয় ছোট ছোট। আরিয়াস N250 আর তুহিন ভাই হচ্ছে হোন্ডা CB 150X। আর ওদের এই দুইটা বড় বড় দানবের কাছে আমারটা যেন একটা ছোট্ট বাছুর মনে হচ্ছে। কিন্তু আমার সুজুকি ZN 125 কিছু কিছু ক্ষেত্রে এই দুইটা বাইকের থেকে অনেক এগিয়ে, যেমন রাইডিং কমফোর্ট। ওয়াও, জোস।
আমি ভাই ঢাকা সিটিতে এই বাইকটি চালিয়ে যে কি মজা পাই, অনেক মজা। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি একটা ট্যুর দিয়েছি এবং এই ট্যুরেই মূলত আমি প্রচন্ড অসুস্থ হয়ে গেছি। চলেন সেই কাহিনী আপনাদেরকে শোনাই। সুজুকি জিএন 125 বাইকটা নিয়ে গিয়েছিলাম কক্সবাজার। অনেক প্রাণবন্ত একটা ট্যুর করার প্ল্যান করে গেলেও ট্যুরটা ধ্বংস হয়ে যায় দুইটা কারণে। একটা হচ্ছে মাত্রাতিরিক্ত গরম, আরেকটি হচ্ছে মাত্রাতিরিক্ত গরমে অসুস্থ হয়ে যাওয়া, আর সেই সাথে আমার ক্যামেরার কিছু ফুটেজও হারিয়ে যায়। তবুও কিছু স্মৃতি আছে আপনাদের সাথে শেয়ার করার মতো। প্রথমে ঢাকা থেকে চট্টগ্রামে যাই, সেখানে একদিন সময় অতিবাহিত করি বন্ধু আলী জুয়েল ও রাহাতের সাথে। তারপর আলী জুয়েলের সাথে চলে যাই কাপ্তাইয়ের প্রশান্তি পার্কে। প্রশান্তি পার্কের ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কটেজ দেখে খুব ভালো লাগছিল। সেই সাথে আলী জুয়েলের বন্ধুদের সাথে আড্ডাবাজি করে কিছুটা প্রশান্তি পেলেও প্রচন্ড গরমে ঘামতে থাকা দেহের ভিতরে কেমন যেন অস্বস্তি অনুভব করতে থাকি। তারপর দিন দুপুরে রওনা দিয়ে দিই কক্সবাজারের দিকে। যাওয়ার পথে এতটাই খারাপ লাগছিল চিন্তার বাইরে। ভাবলাম হয়তো আমি একা, তাই খারাপ লাগছে। তখনও বুঝে উঠিনি জ্বর ঠান্ডার ছবল আমার দেহের ভিতরে বিষ ছড়াচ্ছে। কক্সবাজারে তখন প্রচুর ভিড়ভাট্টা। ঈদের ছুটিতে মানুষ দূর দূরান্ত থেকে সেখানে গিয়েছে গরমের অবকাশে। আমার ভাগ্য ভালো, গাজীপুরের বাইবাদার রহমত পাশা ও তার দুই কাজিনকে নিয়ে আগে থেকেই কক্সবাজার অবস্থান করছিল। তাদের কল্যাণে হোটেলের রুম নিয়ে আমার ভাবতে হয়নি। তাদের সাথে রাত্রি যাপন করার পর, একসাথে চা আড্ডার পর, তাদেরকে বিদায় দেওয়ার পর আমি পরিকল্পনা করি কক্সবাজারে আরো কিছুদিন বেড়াবো। যেই তারা বিদায় নিল, অমনি যেন শরীরটা আরো অসুস্থ হয়ে যেতে থাকলো। দুপুর গড়িয়ে বিকাল, তখন বুঝতে পারলাম কক্সবাজার আমার জন্য থাকাটা নিরাপদ নয়। নিশ্চিত হয়ে যাই আমি প্রচন্ড অসুস্থ হতে যাচ্ছি। তাই সিদ্ধান্ত নিয়ে নিই যে কোনো মূল্যেই আমাকে ঢাকা যেতে হবে, কারণ অসুস্থ হয়ে গেলে আমাকে পরিচর্যা করার মতো এই কক্সবাজারে কে আছে। কষ্ট হলেও চলে আসি ঢাকা। এরপর বাসায় আসার পর যা হওয়ার তাই হয়েছে। সেই লেভেলের জ্বর ঠান্ডা, ডাক্তার দেখিয়ে পরিবারের পরিচর্যায় অবশেষে আমি সুস্থ হই। এইবারে ট্যুরে একটা জিনিস বুঝতে পারলাম, দেহ এবং মন এই দুইটা যদি সমন্বয় না হয়, আসলে কোনো কিছুই করা সম্ভব হয়ে ওঠে না। এবং যদি সেটা হয়, সেটা পরিপূর্ণভাবে কোনো কিছুই হয় না। আমার এই কক্সবাজারের ট্যুর কিছুই হয়নি, না হয়েছে ব্লগ, না হয়েছে সুন্দর একটি ভ্রমণ। যাই হোক, ইনশাল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার ট্যুরে যাব, আবার সুন্দর করে ব্লগ করব। তবে এবার আমার সুজুকি জিএন 125 এর পারফরমেন্স দেখে ভাই আমি সত্যি সারপ্রাইজ। ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে এক টানে ঢাকা আসছে। ব্রেক দিয়েছে এক টানে বলতে, অর্থাৎ কোনো নাইট স্টে ছিল না। মাত্র 10 ঘন্টায় আমি ঢাকায় আসছি কোনো ধরনের বিন্দু পরিমাণ সমস্যা ছাড়াই। ঢাকায় আসার পর বাইকটার জাস্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে, আর এবার ইঞ্জিন অয়েল দিয়েছি মোবিল ওয়ান। এবং এই মোবিল ওয়ানটা দিয়েছি স্পেনার সার্ভিস সেন্টারে, কারণ স্পেনার সার্ভিস সেন্টারকে আমি অনেক বিশ্বাস করি, অনেক ট্রাস্ট করি, কারণ তাদের ডিকশনারিতে কোনো ডুপ্লিকেট বলতে কোনো শব্দ নাই। এই স্পেনার সার্ভিস সেন্টারের সবকিছুই হচ্ছে অরিজিনাল। নিশ্চিন্তে মনে আমি এই স্পেনার সার্ভিস সেন্টার থেকে মোবিল ওয়ান ইঞ্জিন অয়েলটি আমার বাইকের ইঞ্জিনে প্রবেশ করাই এবং আমার বাইকের স্মুথ পারফরমেন্স আবার নতুন করে পাই। তবে হ্যাঁ, আপনারা যারা ঢাকার বাইরে থাকেন বা আশেপাশে থেকে একটু দূরে থাকেন, তাদের জন্য আমি ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে মোবিলের পারচেস লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনারা 100% জেনুইন অরিজিনাল মোবিল ইঞ্জিন অয়েল আপনারা ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, অনেক অনেক চেষ্টা থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও এই ট্যুরটাতে আমি ঠিক মতো ব্লগ করতে পারিনি। স্মৃতিচারণ করে এই কক্সবাজার ট্যুরের গল্প আপনাদেরকে শোনালাম। তবে খুব বেশি দেরি নেই, খুব শীঘ্রই আবার ট্যুর হবে, এই কক্সবাজারে ট্যুর হবে এবং আরো অনেক জায়গায় ট্যুর হবে। তো সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব দ্রুত আবার ট্যুর স্টার্ট করতে পারি। তো বন্ধুরা, এখানে আজকে ব্লগটি শেষ করছি। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।